হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি। অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে কোনো ব্লগ দিচ্ছি না, তোমাদের সঙ্গে অনেক অনেক কথা শেয়ার করা রয়েছে। তার কারণ হচ্ছে গত 5-6 দিন ধরে আমি কোনো ব্লগ শেয়ার করছি না। তো কেন করছি না? তো পারলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যে বিষয়টা বলবো, প্রথমে যে বিষয়টা বলবো, আমি এতদিন ভিডিও দিতে কেন পারিনি, তার কারণটা হচ্ছে আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো। মানে হাত থেকে পড়ে গেছিলো অনেকবার, বাট হঠাৎ করে ডবল স্ক্রিন চলে আসে। তো তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করব, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে আবার হাত থেকে পড়ে গিয়ে পুরো টুকরো টুকরো হয়ে গেছিলো ফোনটা। তো সেই কারণে 5 দিন ধরে ফোনটা তো কিছুই করতে পারছিলাম না। যখন এই ফোনটা ঠিক করার কথা বলছিলাম, অনেকটা বলছিল যে অনেক টাকা লাগবে বলছিল। তো সেই মুহূর্তে তো তোমরা জানোই আমার পরিস্থিতি, তোমার সেটা সম্ভব ছিল না। তো আমার যেই ফোনটা দিয়ে এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, সেই ফোনটা আমার 5 বছর আগেকার পুরনো একটা ফোন, যে ফোনটা মাঝে মধ্যে এরকম বন্ধ হয়ে যায় এবং ভালো না আর কি, ওরকমভাবেই পড়েছিল। তারপরে আমাকে আমার হাজব্যান্ড এই ফোনটা কিনে দিয়েছিল, যেটা আমি ব্যবহার করতাম বা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম। তো যাই হোক, এই ফোনটা পড়েছিল, এই ফোনটাকে খুঁজে বের করে নিয়ে আমি আমার বান্ধবী রিঙ্কু, ওকে আমি বলি। তো ফোনটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু রিঙ্কু সবসময় যাতায়াত করে, সবসময় খোঁজ খবর আমার নেয়, রিঙ্কু, অঙ্কিতা, ওরা সবাই। তো তখন আমি ব্যাপারটা বলি। তো ওর নিজের চেনাশোনা একজনের দোকানের কাছে ফোনটা, আমার এই যে ফোনটা তোমাদের সঙ্গে কথা বলছে, ফোনটা দেয় এবং আমার তো ফোনটা ব্যবহারযোগ্য করে আমাকে দিয়েছে, যাতে তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারি। একটু স্পিকারে গন্ডগোল আছে, মাঝে মধ্যে একটু সুইচ অফ হয়ে যায়, তো বলেছে ঠিক করে দেবে। তো যার মারফতে কাজটা হয়েছে, যে আমার মোবাইলটা ঠিক করে দিয়েছে, তাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর রিঙ্কুকে ধন্যবাদ জানাতে কোনো অবকাশই নেই, অল টাইম সব সময় পাশে আমার আছে। আর এই এক সপ্তাহের মধ্যে বন্ধুরা অনেক, মানে এক সপ্তাহ কেন বন্ধুরা, আমার জীবনটাই চলছে প্রচুর লড়াই, প্রচুর কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে। তারপরেও ওই যে ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে, সেই চেষ্টাই করে যাচ্ছি। তো অঙ্কিতাকে অজস্র ধন্যবাদ। তার কারণ হচ্ছে, এই কথাটা কেন বললাম ভিডিওতে, অ্যাকচুয়ালি এক সপ্তাহ ধরে আমি যেটুকু ভিডিও শ্যুট করেছিলাম, সেই ফোনটা তো নষ্ট হয়ে গেছে। তো সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি দিতে পারবো না। মানে এই কদিনের মাঝখানে তোমাদেরকে কি বলবো, অঙ্কিতা মানে কাকু, কাকিমা, দেবর্ষী, অঙ্কিতা সবাই মিলে মানে এত এত বাজার পাঠিয়েছিল বাড়িতে, মাছ, মানে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছা ছিল, বাট আমার ফোনটা খারাপ হয়েছিল বলে আমি শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে বললাম, মানে সত্যি কথা বলতে, এই যে ভালোবাসার মানুষগুলো যদি কাছে না থাকতো না, হয়তো আমি এই যে তোমাদের সঙ্গে হেসে কথা বলছি, হয়তো মনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, কিন্তু হেসে দুটো কথা বলতে পারছি তোমাদের সামনে। তো জানি লড়াইটা খুব কঠিন, আমার জায়গাটা খুব কঠিন। আমার জায়গায় এসে যদি কেউ বসতো, তারা জানতে পারতো যে আমি কী পরিস্থিতির মধ্যে আছি। তো যাই হোক, সেই ডিটেলসে আমি যাবো না, ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। পরে তো আমি আবার ব্লগ শুরু করবো, ব্লগ দেবো তোমাদেরকে। তো এটা হচ্ছে এই ব্যাপার, এই কারণে আমি ভিডিও এতদিন দিতে পারিনি। তো এখন যদি আমার ফোন আমার সয়া হয়, মানে ফোন যদি কোনো রকম গন্ডগোল না করে, তো তোমাদের সামনে আমি রেগুলার ভিডিও দেবো, গোপালের ভিডিও দেবো, প্লাস আমার ব্লগও আসবে। তো পরের কথাটা বলি, এটা গেল প্রথম। আর দ্বিতীয় হচ্ছে, যে বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে তোমার যখন ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল, তার আগে সিমটমগুলো কী ছিল। আমি ভিডিওতে আগের আমার অনেক ভিডিও রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে, সেখানে আমি বারবার বলার চেষ্টা করেছি কী কী সিমটম ছিল। তো আমি আরেকবার বলি। তো আমার দেখো, শুধু এক জায়গা দিয়ে ব্লাড আসেনি, আমার যে সিমটমটা ছিল, আমার নাক দিয়েও ব্লাড আসতো। আমি যখনই নাক ঝাড়তাম, তো নাক দিয়ে ব্লাড পড়তো। এবং আমরা যেটা সবসময়, এটা আমি আগে ভিডিওতে বলেছি, এখন আরেকবার বলছি, আমরা মনে করে ভাবি যে হয়তো শরীরটা কষে গেছে, স্নান করছি না, একজন নাক দিয়ে ব্লাড আসছে। তো আমি সেটাই ভেবেছিলাম, গুরুত্ব দিইনি। প্লাস আমি যখনই ব্রাশ করতে যেতাম, আমার দাঁত দিয়ে ব্লাড আসতো, মানে মুখ পুরো ব্লাডে ভর্তি হয়ে যেত। তো আমি ভাবতাম যে ওই যে যেটা হয়, ভেবেছি ওই দাঁত পানসা থাকলে অনেকে বলে দাঁত দিয়ে ব্লাড আসে, তো আমি সেটাই ভেবেছিলাম। কিন্তু যখন আমার একদম শেষ পর্যায়ে, আমার 6 মাস ধরে রাখো, আমার যখন ক্যান্সার ধরা পড়ে, তার 2-3 সপ্তাহ আগের থেকে আমার মানে যখনই আমি ব্রাশ করতে যেতাম বা কোনো রকম যদি কিছু হতো, মুখ থেকে ব্লাড আসতো এবং পুরোটা মুখে আমার পুরো ঘা হয়ে গেছিলো। আর আমরা কীভাবে স্বভাবত যেটা হয়, যে আমাদের যেহেতু কী বলে, বলি না যে আমাদের মুখে ঘা হচ্ছে, ভিটামিনের অভাব রয়েছে, এর জন্য মুখে ঘা হয়েছে, হয়তো আমরা সেটাই ভাবি। অ্যাকচুয়ালি আমিও সেটাই ভেবেছিলাম। ওষুধপত্র, হোমিওপ্যাথি ডাক্তার দেখানো, অনেক কিছু করেছি। এইটা হচ্ছে আমার এই সিমটমগুলো ছিল। আরও অনেক সিমটম বন্ধুরা আমি দেখতে পেয়েছিলাম। আমার মাথা ঘুরতো, তো এটা আমার মাথা ঘুরতো, শ্বাস নিতে একটা কষ্ট হতো, যখন আমি হাঁটাচলা করতাম, মানে সিঁড়ি যখন উঠছি, তখন আমার শ্বাসের খুব প্রবলেম হতো। বাট আমার যেহেতু ঠিক কিছুদিন আগেই আমার কোভিড হয়েছিল, মানে যখন কোভিডের সিচুয়েশান ছিল, করোনা, তখন আমার কোভিড হয়েছিল। বাট সেই কারণে আমি ভাবতাম যে আমার এই সিমটমটা চলে এসেছে, শ্বাসকষ্ট, সেটাতেও আমি গুরুত্ব দিইনি। বাট তখন আমার তো জ্বর ছিল, আমার অবস্থা খুবই, সিচুয়েশানটা মানে খুবই খারাপ ছিল যখন আমার কোভিড হয়েছিল।
তো যাই হোক, এটা ভেবে ভেবেই চলছিলাম। লাস্ট পর্যন্ত যেটা হলো সেটা তো আমার চোখের সামনে একদম পুরো জল করছে, যার জন্য আমি এখনও ভুগছি। তো তারপরে আরেক কিছু সিমটম যেটা ছিল সেটা তোমাদেরকে আমি বলে দিই ছোট্ট করে এই ভিডিওতেই, যাতে অনেকের উপকারে লাগে। আমার না গায়ে কালো কালো স্পট পড়তো, যেমন হচ্ছে কোনো কিছুতে আঘাত লাগলে দেখবে মানুষের শরীরে নীল নীল দাগ হয়ে যায়। তো আমার না ঠিক তাই হতো। এবার আমি যেটা ভাবতাম যে হয়তো আমি কোথাও বাড়ি খেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি বাড়িটা খেলে কি পিঠে নীল দাগ হয় না, হাতে নীল দাগ হয় না, কত জায়গায় থাইতে হবে না, হাঁটুতে হবে না, কিন্তু এগুলো কিন্তু আমার হতো। তো ওই যে যেটা হয়, কোনো কিছুই মানিনি, বুঝিনি, পাত্তা দিইনি, এরকম একটা ব্যাপার। নিজের মতো করে কাজকর্ম ব্যস্ততা ছিলাম, শরীর খারাপ লাগলেও সেটা কোনো রকম কোনো রকম কী বলো তো, আমরা মেয়েরা না এইটা খুব গাফিলতি করি, কোনো কিছু হলে ভাবি এটা কারণে হচ্ছে, ব্যাস ওটাতে মাথা থেকে ঝেড়ে ফেলতে চাই। তো এই সমস্যাগুলো আমার ছিল। প্লাস আমার যেটা হয়েছিল, গায়ে র্যাশ উঠছিল। এটা আমাকে ডাক্তারও জিজ্ঞাসা করেছিল যে আপনার গায়ে কি র্যাশ উঠতো? তো হ্যাঁ, আমার না গায়ে লাল 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 র্যাশ ওঠা শুরু হয়েছিল। সেটাতেও বন্ধুরা আমি কিছু বুঝি না, আমি বুঝবো কী করে? আমি তো বুঝতে পারিনি। তার কারণ হচ্ছে আমি তো ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার আমাকে চেক আপ করছে। আমি বিশেষ করে হার্টের ডাক্তার আমি প্রচুর দেখিয়েছি সেই সময়, তো কেউ ধরতে পারেনি। তো যাই হোক, তারপরে যখন লাস্ট মানে মে মাসের, আমার ঠিক মনে আছে বন্ধুরা, এটা মে মাসের মনে আজকে 9 তারিখ। তো এই মে মাসের 12 তারিখে আমার লাস্ট শুটিং ছিল খরচদার সাথে। তো আমি একটা শ্যুটের জন্য আমি গেছিলাম, আমার হাজব্যান্ড আমার সঙ্গে ছিল। সেদিনকে আমার না হঠাৎ করে, তার 3-4 দিন আগের থেকেই না আমার একটা পাইলসের ব্যথা শুরু হয়। তো ব্যথাটা হঠাৎ করেই, মানে কোথা থেকে, জীবনে কোনো দিনই ব্যথা আমার হয়নি, হঠাৎ করে পাইলসের ব্যথা শুরু হয়ে যায়। তো পায়খানার ব্যথা 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 ব্যথা, গায়ে গায়ে জ্বর। এটা তো আপনি বলছি এপ্রিল মাসের 27 তারিখ থেকে এরকম আমার শরীরটা খারাপ। তখন আমার ডাবিং চলছে, আমি শুটিং করে এসেছি, তখন আমার শরীরটা একটু খারাপ খারাপ, গায়ে গায়ে জ্বর। তবু আমি বুঝতে পারিনি। তারপরে এরকম সমস্যাগুলো হচ্ছে, সেগুলোকে ইগনোর করেছি। ওই ব্যাপারটা তো গেল। ঠিক মে মাসে যখন 12 তারিখে আমার শুটিং ছিল, আমি শুটিং করে আসলাম। সেদিনকে আমি যখন ওখানে শ্যুট করতে গেছি, সেদিনকে আমার খাওয়ার কোনো রুচি বন্ধুরা ছিল না, আমি খেতেই পাচ্ছিলাম না। মানে আমার খাওয়া দাওয়ার প্রতি কোনো খিদে তৃষ্ণা কিচ্ছু ছিল না, আর বারবার শুধু পটি পেতো। তো পাইলসের ব্যথা করে সেদিনকে তো ব্যথার ওষুধ খেয়েটে চলে আসলাম বাড়িতে। হাজব্যান্ডের সঙ্গে ছিল। ব্যাস 13 তারিখে যে বন্ধুরা যে বিছনায় শুয়েছিলাম, সে 13 তারিখের পর কিন্তু আমি আর বিছনা থেকে উঠতে পারিনি। পাইলসের ব্যথাটা এতটাই অসহ্য ছিল, আমি এক পা হাঁটার মতো ক্ষমতা আমার ছিল না। আর গায়ে জ্বর, তুমি মানে আমি জীবনে কোনোদিনও জ্বরের ওষুধ খাইনি। আমার এক পাতা জ্বরের ওষুধ 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেল। তো যাই হোক, 13 তারিখ থেকে পুরো পুরো এই মাসটা, মে মাসটা পুরো বিছানায় আমি শয্যাশায়ী ছিলাম। এই পাইলসের ব্যথা নিয়ে হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, এটা করছি সেটা করছি, কিছুতেই কমছে না। মানে আমি অসহ্য যন্ত্রণা অনুভব করেছি বন্ধুরা, যে যন্ত্রণা আমি কাউকে বোঝাতে পারবো না। মানে কী কষ্ট যে আমি পেয়েছি। ভগবানকে বলি, ভগবান তুমি এরকম কষ্ট শত্রুকেও দিও না। তো যাই হোক, এটা তো গেল। এই মাসটা পুরো যখন ভুগতে শুরু করলাম, জুন মাসের 2 তারিখ, দিনটার কথা আমি ভুলবো না। জুন মাসের 2 তারিখে আমার হঠাৎ করে, আমার মেয়ের জন্মদিনের দিন, বৃহস্পতিবার, সেদিনটা আমি কোনোদিনও ভুলবো না। আমার হঠাৎ করে চোখের সামনে সব ব্ল্যাক হয়ে গেল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। হাজব্যান্ড অফিসে বেরোবে, আমি বললাম যে প্লিজ তুমি আজকে অফিসে যেও না, আমার শরীরটা খুব খারাপ করছে। সেইটুকুই বলা বন্ধুরা। সঙ্গে সঙ্গে সাগর দত্ত হসপিটাল থেকে NRS-এ ট্রান্সফার করলো। তার মাঝখানে অনেক কিছু হয়েছিল, তোমাদের লাইভে সবটাই বলবো। যদি তোমরা জানতে চাও, লাইভে তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও অনেক ঘটনা। তো আমার হাজব্যান্ড আমাকে NRS-এ না নিয়ে গিয়ে আমাকে একটা নার্সিংহোমে ভর্তি করেছিল। তো সেখান থেকেই 4 দিন পর আমি জানতে পারি আমার ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। তো সেখান থেকে টাটা হসপিটাল আমাকে বাঁচিয়েছে, যে ডাক্তারবাবু, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাঁচার 0% চান্স আমার ছিল না বন্ধুরা, আমি যে পর্যায়ে ছিলাম। তো যাই হোক, এখন ঠাকুরের দয়ায়, তোমাদের সবার আশীর্বাদে, যারা আমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা আমাকে ভালোবাসে, তাদের আশীর্বাদে আমি এখনও বেঁচে আছি, এখনও ভালো আছি। হ্যাঁ, শারীরিক অনেক সমস্যা আছে, পারিবারিক অনেক পরিস্থিতি খারাপ আছে, তার মাঝখানেও নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। তো একটাই রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো। আরও অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, অনেক কথা বলা তোমাদের সঙ্গে রয়েছে। তো লাইভে আসবো, তখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তোমরা কমেন্টসে জানাও যে তোমরা আমার লাইভ দেখতে চাও কিনা, আমার সঙ্গে যুক্ত হতে চাও কিনা। তো অবশ্যই লাইভ আসবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ পাশে থেকো। জয় গোপাল সকলকে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নমস্কার।